চল স্টার্ট করি। বায়োমলিকুলস লাস্ট ক্লাসে পড়েছিলাম গ্লুকোজের রিয়াকশন, গ্লুকোজের স্ট্রাকচার, গ্লুকোজের ফিশার প্রজেকশন ফর্মুলা, এগুলো দেখেছিলাম। খাতার মধ্যে হেডিং দে। গ্লুকোজের রিয়াকশন পড়ার সময় এটাও দেখেছিলাম যে গ্লুকোজ আমার অ্যাসাইক্লিক ফর্মে এক্সিস্ট করে, গ্লুকোজ আমার সাইক্লিক ফর্মে হয়তো এক্সিস্ট করে না, গ্লুকোজ আমার অ্যাসাইক্লিক ফর্মে খুব কম এক্সিস্ট করে, সাইক্লিক ফর্মে মেজর পার্টটা এক্সিস্ট করে। ওই জন্য গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার এখানে এঁকেছিলাম আলফা ডি গ্লুকোপাইরানোস, তারপরে তুই নিজের খাতার মধ্যে বিটা ডি গ্লুকোপাইরানোস এঁকেছিলি। এই ছিল হচ্ছে আমার গ্লুকোজের স্ট্রাকচার। খাতায় হেডিং দ্য স্ট্রাকচার অফ ফ্রুক্টোজের স্ট্রাকচার। ফ্রুক্টোজের ফর্মুলা কি? ফ্রুক্টোজের ফর্মুলা ছোটো থেকে জানি C6H12O6। ফ্রুক্টোজের স্ট্রাকচার হবে হচ্ছে এরকম। আমি গ্লুকোজের স্ট্রাকচার আগে আঁকছি। গ্লুকোজের স্ট্রাকচার ছিল হচ্ছে এটা, 1 নাম্বার কার্বন CHO, 2 নাম্বার কার্বন, আমি জাস্ট একটু খুলে আঁকছি স্ট্রাকচারটা, রাইট লেফট রাইট রাইট, আগের দিন তোকে বলেছিলাম এটা আমার গেল রাইট লেফট রাইট রাইট, নিচে হচ্ছে আমার CH2H। বেসিক্যালি এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, ফর্মুলা হচ্ছে C6H12O6। কার কার মধ্যে পজিশন চেঞ্জ হয়েছে? এখানে আমরা স্বাভাবিকভাবে একটা হাইড্রোজেনও আছে। আচ্ছা, বেসিক্যালি যেটা হয়েছে ফ্রুক্টোজের স্ট্রাকচারে কী হয়, এই 2 নাম্বার কার্বনের এখান থেকে H বেরিয়ে গেছে, এখান থেকে H বেরিয়ে গেছে, এদের মাঝখানে ডাবল বন্ড, আর এই Hগুলো জুড়ে বসে হচ্ছে 1 নাম্বার কার্বনে। তার মানে 1 নাম্বার কার্বন আমার ফ্রুক্টোজের হয়ে গেল CH2H। যেহেতু আমার 1 নাম্বার কার্বন হয়ে গেল CH2H, এই কার্বনটা আমার আর কাইরাল কার্বন নেই। এটা কাইরাল কার্বন না থাকার জন্য ভাই এটাকে আর এরকমভাবে ডান দিক বা দিক আঁকার প্রশ্নই আসছে না। এটা হচ্ছে সিম্পলি হয়ে গেল CH2H। তাহলে এটা হচ্ছে আমার ফ্রুক্টোজের স্ট্রাকচার, CH2H, নিচে C ডাবল বন্ড, তারপরে রাইট লেফট যেরকম আছে সেইবারটা আমার চলবেই। তাহলে এটা আমার কার স্ট্রাকচার হলো? এটা হচ্ছে আমার বেসিক্যালি ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার হলো। লাস্ট ক্লাসে দেখেছিলাম ডি গ্লুকোজের স্ট্রাকচার, দিক থেকে ওইটা আমার ডান দিকে ছিল, ওটা ছিল হচ্ছে আমার ডি গ্লুকোজ। তাহলে এটাও একইভাবে হয়ে গেল ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে আমার ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার। এখন ডি ফ্রুক্টোজ এটা হচ্ছে আমার অ্যাসাইক্লিক ফর্ম। সিমিলার হতে যেভাবে লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে গ্লুকোজ আমার সাইক্লিক ভার্সন এক্সিস্ট করে, অ্যাসাইক্লিক ভার্সন খুব কম এক্সিস্ট করে। ফ্রুক্টোজও সিমিলার হতে আমার সাইক্লিক ভার্সন এক্সিস্ট করবে, অ্যাসাইক্লিক ভার্সনে কম এক্সিস্ট করবে। কিন্তু ফ্রুক্টোজের ওই সাইক্লিক ভার্সন আমার তো আর লাগবে না, এই ভার্সনটা আঁকলেই যথেষ্ট। যদিও ফ্রুক্টোজের স্ট্রাকচার কোথাও তোকে দেবে না, তোকে গ্লুকোজের স্ট্রাকচারই আঁকতে দেবে। সাইক্লিক ভার্সনে কীভাবে এক্সিস্ট করে লাস্ট ক্লাসে দেখেছিলাম, ওই একটা OH গিয়ে আমার বেসিক্যালি কার্বনিল কার্বন অ্যাটাক করতো, কার্বনিল কার্বন অ্যাটাক করার পরে আমার সাইক্লিক ভার্সনটাতে এক্সিস্ট করতো। তাহলে এখানে আমি তোকে সিমিলার হতে জাস্ট দেখাবো। কেন দেখাবো? পরের স্ট্রাকচারটার জন্য। চল শুরু করে দেখ। তাহলে এই হচ্ছে আমার ভাই কার স্ট্রাকচার? এটা হচ্ছে আমার ফ্রুক্টোজের স্ট্রাকচার। একইভাবে এখানে আমার এই অক্সিজেনের লোন পেয়ার, এই অক্সিজেনের লোন পেয়ারে এই কার্বনিল অ্যাটাক করবে। যদি আমার এই কার্বনিলে গিয়ে অ্যাটাক করে তাহলে আমি কী পাচ্ছি? বাই দ্য ওয়ে, ফ্রুক্টোজের মধ্যে কটা কাইরাল কার্বন আছে দেখে বল। ফ্রুক্টোজের মধ্যে কটা কাইরাল কার্বন আছে দেখে বল। ফ্রুক্টোজে কটা কাইরাল কার্বন আছে? কটা কাইরাল কার্বন আছে ফ্রুক্টোজে? 3টে কাইরাল কার্বন, 1 2 3। একইভাবেই আমার কি হচ্ছে, এই OH এর লোন পেয়ার এই গিয়ে আমার এখানে অ্যাটাক করবে। এই যদি এখানে গিয়ে অ্যাটাক করে তাহলে ভাই এর মাথায় মাইনাস চার্জ আসবে, যেটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। এর মাথায় মাইনাস চার্জ আসলে কী করে? পরের স্টেপ এখান থেকে H+ টেনে নেবে, নিয়ে যেটা হয়ে যাবে কি H। এটা আমি বুঝলাম, হ্যাঁ ভাই বুঝলাম, লাস্ট ক্লাসে এই সেম জিনিসটাই করেছিলাম। তাহলে ভাই এটাকে আমি মনে আছে লাস্ট দিন এরকম খুলে এঁকেছিলাম, অক্সিজেন এরকম এঁকেছিলাম। হ্যাঁ ভাই এটাই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে এইবারে বল, এই সাইক্লিক ভার্সনে গিয়ে কটা কাইরাল কার্বন হলো? 4টে কাইরাল কার্বন। এটা আমার কাইরালে কনভার্ট হয়েছে। তার মানে বেসিক্যালি এখানেও সেই একই জিনিস ভাই, OH-কে আমি ডান দিকেও আঁকতে পারি, OH-কে আমি বাঁ দিকেও আঁকতে পারি। তাহলে এটা ছিল হচ্ছে আমার কি লাস্ট ক্লাসে বলেছিলাম অ্যানোমেরিক কার্বন। তাহলে গ্লুকোজের অ্যানোমেরিক কার্বন কত নাম্বার কার্বনটা ছিল? গ্লুকোজের অ্যানোমেরিক কার্বন কত নাম্বার কার্বনটা ছিল? 1 নাম্বার কার্বন। ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন কত নাম্বার কার্বন হলো? 2 নাম্বার কার্বন। তাহলে গ্লুকোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে 1 নাম্বার কার্বন, ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে 2 নাম্বার কার্বন। গ্লুকোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে 1 নাম্বার কার্বন, ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে 2 নাম্বার কার্বন। গ্লুকোজের অ্যানোমেরিক কার্বন কত? 1 নাম্বার কার্বন, আর ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে 2 নাম্বার কার্বন। তাহলে ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন হলো 2 নাম্বার কার্বন। তাহলে ন্যাচারালি অকারিং বেসিক্যালি ফ্রুক্টোজ যদি আমি ভাবি, ন্যাচারালি অকারিং ফ্রুক্টোজগুলো আমার মেজর এক্সিস্ট করে হচ্ছে এইভাবে। কোন ফর্মে? আমি চল এটাই আঁকবো। OH-টা থাকবে হচ্ছে আমার এখানে বাঁ দিকে। তার মানে আমার ন্যাচারালি অকারিং ফ্রুক্টোজগুলো বেসিক্যালি এইভাবে এক্সিস্ট করে। OH-টা আমি বাঁ দিকে আঁকছি, অ্যানোমেরিক কার্বনে OH বাঁ দিকে মানে বিটা ফর্ম ছিল, আর বাকি পার্টগুলো আমার এরকম থাকলো। ন্যাচারালি অকারিং এটা CH2OH আছে, ঠিক আছে? প্রত্যেকটা স্ট্রাকচার এটা CH2OH আছে, CH2OH আছে নিচে, এটা CH2OH আমি লিখিনি। ন্যাচারালি অকারিং ফ্রুক্টোজগুলো আমার থাকে হচ্ছে বেসিক্যালি এই ফর্মে। এই ফর্মটা কি? এটা হচ্ছে আমার বিটা হবে স্বাভাবিকভাবেই। OH-টা আছে বাঁ দিকে, অ্যানোমেরিক কার্বন OH ডান দিকে থাকলে আমার আলফা হতো, অ্যানোমেরিক কার্বন OH বাঁ দিকে থাকলে আমার বিটা হবে।
এটা হবে বিটা, নিচের দিক থেকে OH আমার ডান দিকে ছিল, এই যে ভাই OH ডান দিকে ছিল, আমার তো কোনো রকম কোনো এক্সচেঞ্জ করিনি, তাহলে এটা আমার ডি ফর্মই থাকবে, বিটা ডি। এটা হচ্ছে ফ্রুক্টোজের ভার্সন, তাহলে ফ্রুক্টোজই থাকবে। আচ্ছা এইবারে দেখ, এটা হচ্ছে আমার কত মেম্বার্ড রিং, এটা হচ্ছে আমার 5 মেম্বার্ড রিং। কীভাবে দেখা যাক, 1 2 3 4 5 নাম্বার হচ্ছে আমার অক্সিজেন। সাইক্লিক 5 মেম্বার্ড রিং কন্টেইনিং অক্সিজেন, এই ধরনের রিংকে বলে হচ্ছে আমার ফিউরান রিং। এই জন্য এই ধরনের সাইক্লিক ভার্সন অফ ফ্রুক্টোজ একে বলে বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ। এই একটা কোশ্চেনও তোর পরীক্ষাতে দেবে না, বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ, তাহলে এটাকে শর্ট আমি লিখছি বিটা ডি এফএফ, বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ। এইটা হচ্ছে আমার সুক্রোজ ন্যাচারালি এইভাবে এক্সিস্ট করে, বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ। তো আমি জানি ভাই বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ এটা হচ্ছে আমার সুক্রোজের এক্সিস্টেন্স, ফর্মুলা কি C6H12O6। তুই কাউন্ট করতে বসবি, দেখবি কার্বন আছে 6টা, হাইড্রোজেন পাবি হচ্ছে 12টা, অক্সিজেন পাবি হচ্ছে 6টা। এই হচ্ছে আমার কার্ড স্ট্রাকচার রাখলাম, এটা রাখলাম বিটা ডি ফ্রুক্টোফিউরানোজের স্ট্রাকচার, ফর্মুলা C6H12O6। এইবারে ন্যাচারালি অকারিং গ্লুকোজ, সে আমার মেজর থাকে হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোস ফর্মে, থাকে আলফা ডি গ্লুকোপাইরানোস। লাস্ট ক্লাসে দেখছিলাম আলফা ডি গ্লুকোপাইরানোসের সাইক্লিক ভার্সন, সেই এক্স্যাক্ট সাইক্লিক ভার্সন আমি তো এখন আঁকছি না এই মুহূর্তে, আমি জাস্ট তোকে আলফা ডি গ্লুকোপাইরানোস আমার কীরকম ছিল, আলফা ডি গ্লুকোপাইরানোস। তাহলে ভাই 1 নাম্বার কার্বনে আমার কী হয়েছিল, অ্যানোমেরিক কার্বন, আলফা মানে হচ্ছে OH চলে যাবে আমার ডান দিকে, তাহলে আমি OH ডান দিকে লিখছি জাস্ট। এখানে আমার কী ছিল, এখানে থাকবে হচ্ছে H, এই পার্টটা হচ্ছে আমার ভাই অক্সিজেনের সাথে লাগছে, 1 নাম্বার কার্বন, 2 থেকে স্টার্ট হলো রাইট লেফট, এটা হচ্ছে আমার অক্সিজেনের সাথে এরকম চলে গেছে, নিচের কার্বনে গিয়ে আমার CH2H ছিল। এটা হচ্ছে লাস্ট ক্লাসে আগে আলফা ডি গ্লুকোপাইরানোজের স্ট্রাকচার। এইবারে ভাই আলফা ডি গ্লুকোপাইরানোজের ফর্মুলা C6H12O6, বিটা ডি গ্লুকোপাইরানোজের ফর্মুলা হচ্ছে আমার C6H12O6। ঠান্ডা মাথায় ভালো করে বুঝছি, তার মানে C6H12O6 মানেই গ্লুকোজ নয়, C6H12O6 মানেই ফ্রুক্টোজ নয়, C6H12O6 মানে আরও অনেক আছে পৃথিবীতে, বাট গ্লুকোজ মানে C6H12O6 বলতে পারি, ফ্রুক্টোজ মানে C6H12O6 আমি বলতে পারি। এখন এরা দুজন, এটা হচ্ছে আমার একটা মনোস্যাকারাইড, এটা হচ্ছে আমার একটা মনোস্যাকারাইড, গত সপ্তাহে ক্লাসে সব পড়েছিলাম। এই মনোস্যাকারাইড আর ওই মনোস্যাকারাইড বেসিক্যালি এরা যদি রিয়াকশন করে, হ্যাঁ করবে ভাই, এই মনোস্যাকারাইড ওই মনোস্যাকারাইড রিয়াকশন করবে, কীভাবে রিয়াকশন করবে সেটা আমার তো সিলেবাসে নেই, মেকানিজম আমার তো সিলেবাসে নেই। কীভাবে রিয়াকশন, দুটোকে ইনক্লুড করে আমার একটা জল বেরিয়ে যাবে, চল এখান থেকে H, এখান থেকে ওই যদি আমি বার করে দিই, তাহলে দুটোকে ইনক্লুড করে যদি জল বেরিয়ে যায়, তাহলে আমি কী পাবো স্ট্রাকচার, এই যে ভাই অক্সিজেন আমার এইভাবে তো জুড়েছে। তাহলে আমার কী হলো ব্যাপারটা, বেসিক্যালি আমি যেটা পেলাম সেটার ফর্মুলা আমি এখানে লিখবো, C6H12O6 প্লাস C6H12O6 মাইনাস H2O, তাহলে ফর্মুলা কত হবে, দুখানা C6H12O6 যোগ করলে আমার ফর্মুলা কি C12H24O12, এখান থেকে একটা H2O বার করে দিলে আমার ফর্মুলা কি হয়ে যাবে C12H22O11। এই ফর্মুলাটা তো চেনা ফর্মুলা, C12H22O11। এই ফর্মুলাটা কার ফর্মুলা হিসেবে পড়েছিস তুই, ক্লাস 10-এ পড়েছিস, ক্লাস 11-এ সুক্রোজের ফর্মুলা। তার মানে ভাই গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিয়াকশানে আমার সুক্রোজ ফর্ম হয়, সেই একই গল্প, C12H22O11 মানেই সুক্রোজ নয়, বাট সুক্রোজ মানেই C12H22O11। এরকম পৃথিবীতে হাজার হাজার মনোস্যাকারাইড রিয়াকশন করে আমার এরকম ডাইস্যাকারাইড ফর্ম করতে পারে, যার ফর্মুলা আমার কী হবে C12H22O11। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সুক্রোজ ফর্মুলা। উল্টোটা আমি বলতে পারি, কি বলতে পারি, এটা হচ্ছে আমার এটা কি রিভার্সেবল রিয়াকশন। তার মানে কি, সুক্রোজের মধ্যে যদি আমি ওয়াটার অ্যাড করি তাহলে আমার কি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিয়াকশন আমার কি ফর্ম হয়, সুক্রোজ। এটা আমার পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে আমার ভাই কি জিজ্ঞেস করবে, উল্টোটা তোকে জিজ্ঞেস করবে। তার মানে তো সিলেবাসে আছে হচ্ছে এই জিনিসটা, এইটা তোকে জিজ্ঞেস করবে সুক্রোজের আদ্র বিশ্লেষণ আমি কি পাবো। তার মানে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে ইনভার্স পার্টটা, সুক্রোজের আদ্র বিশ্লেষণ আমি কি পাবো, সেটা আমি আসছি। সুক্রোজের আদ্র বিশ্লেষণ আমি কি পাচ্ছি, একদম মুখস্থ করে যেতে হবে। সুক্রোজের আদ্র বিশ্লেষণ আমি পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সুক্রোজের আদ্র বিশ্লেষণ আমি কি পাবো, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে খাতায় হেডিং দে ডাইস্যাকারাইডের আদ্র বিশ্লেষণ, খাতার মধ্যে হেডিং দিবি ডাইস্যাকারাইডের আদ্র বিশ্লেষণ, ডাইস্যাকারাইডের আদ্র বিশ্লেষণ। 1 নাম্বার লেখোর মধ্যে ডাইস্যাকারাইডের আদ্র বিশ্লেষণের মধ্যে 1 নাম্বার লিখছিস সুক্রোজ। সুক্রোজের মধ্যে অ্যারো দিয়ে লিখবি H3O+, আদ্র বিশ্লেষণ করছি H3O+,
প্রোডাক্ট কী পাবো, এ না পড়ে গেলে ভাই বলা কোনোদিনও পসিবল নয়। সুক্রোজের মধ্যে H3+ দিলে আমি প্রোডাক্ট পাবো হচ্ছে গ্লুকোজ, লিখতে পারছিস বাংলায় গ্লুকোজ, বাংলা ইংলিশ উড়িয়া যে ভাষা তোর ভালো লাগবে সেই ভাষা লিখবি, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। হ্যাঁ 2 নাম্বার, তো সিলেবাসে 3খানা মাত্র আছে, প্রচুর প্রচুর বুঝতেই পারছিস ডাইস্যাকারাইড প্রচুর আছে পৃথিবীতে, সব ডাইস্যাকারাইডের আদ্র বিশ্লেষণের প্রোডাক্ট তোকে কোনোদিনও জিজ্ঞেস করবে না, তো সিলেবাসে আছে যেগুলো সেগুলো আমি তোকে বলছি। একটা হচ্ছে সুক্রোজ, দু নম্বর লেখ মল্টোজ, মল্টোজ বা মেল্টোজ স্পেলিং হচ্ছে MALTOS, মল্টোজ বা মেল্টোজ স্পেলিং হচ্ছে MALTOS। একইভাবে আমি কী বললাম, মেল্টোজের মধ্যে H3+ করছি, মেল্টোজের প্রোডাক্টটা আমার কী হবে, মেল্টোজের প্রোডাক্ট হবে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মেল্টোজের প্রোডাক্ট আমার কী হবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সুক্রোজের হলো কি ভাই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, মেল্টোজের হবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। দেবে পড়ে গেলে পারবি, না পড়ে গেলে তো পারার প্রশ্নই আসছে না, এটা তো আর ক্লাস 5 নয় যে এক রাতে পড়ে আমি কভার করে দেবো। গ্লুকোজ থেকে আমি তাহলে কী পেলাম, মল্টোজ থেকে পেলাম গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ঠিক আছে হয়েছে। লাস্টেটা লেখ 3 নাম্বারটা লেখ ল্যাকটোজ, ল্যাকটোজ, ল্যাকটোজের মধ্যে H3+ দিলে আমি কী পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ল্যাকটোজের মধ্যে H3+ করলে কী পাবো, আমি পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। একদম বাড়ি গিয়ে ধরে বেঁধে একদম মুখস্থ করে ফেলবি, কীভাবে মুখস্থ করবি কীভাবে টুকবি সেটা তোর ব্যাপার, ঠিক আছে। তাহলে সুক্রোজ থেকে পাচ্ছি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, মল্টোজ থেকে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ল্যাকটোজ থেকে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। মজার ব্যাপার কি, মজার ব্যাপার হচ্ছে লেফট সাইডে যারা আছে তাদের প্রত্যেকেরই ফর্মুলা আমার কি C12H2211, লেফট সাইডে যারা আছে রিঅ্যাক্ট্যান্ট পার্টে তাদের প্রত্যেকের ফর্মুলা C12H2211। রাইট সাইডে আমি যাদেরকে পেলাম প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের ফর্মুলাই আমার কি C6H12O6, এটাও C6H12O6, ওটা হচ্ছে আমার কি C6H12O6। তাহলে এই হচ্ছে আমার ভাই ডাইস্যাকারাইডের আদ্র বিশ্লেষণ। তাহলে ডাইস্যাকারাইডকে আদ্র বিশ্লেষিত আমি কি করলে কি পাবো, মনোস্যাকারাইডগুলোকে পাবো স্বাভাবিকভাবে, এই হচ্ছে আমার মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল হচ্ছে আমার ডাইস্যাকারাইডের আদ্র বিশ্লেষণ। এইবারে দেখ এই যে ডাইস্যাকারাইডটা যেটা আমার ফর্ম হলো দুখানা মনোস্যাকারাইড, ভালো করে দেখছি সেদিকে আবার বোর্ডের দিকে, ক্লাসের মধ্যে যেটা বললাম কিছুক্ষণ আগে, দুখানা মনোস্যাকারাইড আমার দেখ এই বন্ডটা ফর্মেশনের থ্রুতে ফর্ম হলো না, অক্সিজেন দুদিকে দেখ দুখানা করে, অক্সিজেনের রেসপেক্টে দেখ দুদিকে তোমার দুখানা মনোস্যাকারাইড লেগে গেল। এই যে বন্ডটার থ্রুতে আমার ফর্ম হলো ডাইস্যাকারাইড, এই ধরনের বন্ডের নাম কি আছে, এটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। জিজ্ঞেস করবে তোকে পরীক্ষাতে সংজ্ঞা, গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ধন বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে। তার মানে আমার কি হলো ভাই দুখানা মনোস্যাকারাইড যার থ্রুতে কম্বাইন করেছে ওটাকে আমার কি বলবো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। খাতার মধ্যে তুই এঁকেছিস গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে আমার এটা, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ পরীক্ষাতে জিজ্ঞেস করবে উইথ ছবি, ছবি তখন আমি এটা আঁকবো না, ছবিটা আমি কোনটা আঁকবো বইয়ের মধ্যে মার্ক করবো, তোকে এটাকে সাইক্লিক ভার্সানে আঁকতে হবে, ওটাকেও সাইক্লিক ভার্সানে আঁকতে হবে, সেই ছবিটা আমি বইয়ের মধ্যে মার্ক করছি। তাহলে বইটা খোল, বইয়ের মধ্যে চলে যাবো হচ্ছে পেজ নাম্বার, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে খাতার মধ্যে লিখে রাখ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজের ছবি বলে লিখে রাখবি, ছবি বলে লেখ, বইয়ের পেজ নাম্বারটা এবার দিবি। পেজ নাম্বার 918, সরি পেজ নাম্বার তুমি ম্যাচ করবে না, 14.8.1, 14.8.1
14.8.1-এ একটা ছবি আছে, দুখানা সাইক্লিক আছে, সুক্রোজ বা ইক্ষু শর্করা আছে 14.8.1-এ। সুক্রোজ বা ইক্ষু শর্করার মধ্যে একদম যে লাস্টেরটা আছে সেটা আমার কি আছে, দুখানা সাইক্লিক ভার্সান, ওর মাঝখানে থাকে এটা ও দিয়ে গ্লাইকোসাইডিক লিকেজ আঁকা আছে, ঠিক আছে। তাহলে আমি গ্লুকোজের ছবি তো জানি, সিমিলারলি আমি ফ্রুক্টোজটাও প্র্যাকটিস করে গ্লাইকোসাইডিক লিকেজটা আমাদের পরীক্ষায় দেখাতে হবে সাইক্লিক ভার্সানে। একে যেরকম এখানে মাঝখানে সুন্দর করে মার্ক করা আছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, সেরকম সুন্দর করে মার্ক করে দিয়ে আসবে, আর কিচ্ছু তোকে আঁকতে হবে না, স্ট্রাকচার আর হচ্ছে আমাকে মার্ক করতে হবে কি গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বোঝা গেছে। গ্লাইকোসাইডিক বন্ধন বলতে কী বোঝো দেখাও, গঠন দেখাও। তাহলে খাতার মধ্যে পেজ নাম্বার পয়েন্ট নাম্বার লিখে রাখবি, তোর খাতা বইয়ের মধ্যে কত নাম্বার পেজে আছে কত নাম্বার পয়েন্টে আছে লিখে রাখবি, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে খাতার মধ্যে পেজ নাম্বার আর পয়েন্ট নাম্বার লিখে রাখলি, এই হচ্ছে আমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। পেজ নাম্বারটা লিখে রাখলি, কারণ খাতা যখন পড়বি তখন তুই সাইমালটেনিয়াসলি বইটা উল্টাবি, আর বই যখন পড়বি তখন সাইমালটেনিয়াসলি খাতাটাও উল্টাবি, নাহলে কোনোটাই উল্টাবে না, এ তো ভালো করেই জানিস। কোনটা? গ্যালাক্টোজ। তাহলে এই হচ্ছে আমার কি গেল, গ্লাইকোসাইডিক বন্ড। আসছি সেই পরে। তাহলে এই হচ্ছে আমার কি গেল, গ্লাইকোসাইডিক বন্ডের ছবি, পেজ নাম্বার পয়েন্ট নাম্বার তুই খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখে রাখবি। নেক্সট হচ্ছে খাতার মধ্যে হেডিং দে। তাহলে এই গেল কি আমার, এটা হলো হচ্ছে ডাইস্যাকারাইডের ফর্মেশন, ডাইস্যাকারাইডের আদ্র বিশ্লেষণ। ফর্মেশন দেখলাম, উল্টোটাও দেখলাম, আদ্র বিশ্লেষণ। নেক্সট হচ্ছে আমি যেটা দেখবো, খাতার মধ্যে হেডিং দিবি মিউটারোটেশন। এখন এই যে মনোস্যাকারাইডগুলো, আমি গ্লুকোজের কথা যদি ভাবি, গ্লুকোজ আমার কী ভার্সানে এক্সিস্ট করে, লাস্ট ক্লাসে দেখেছিলাম অ্যাসাইক্লিক ভার্সানে এক্সিস্ট করতো, যেটা দিয়ে আমি তুই বহুত রিয়াকশান দেখেছিলাম। গ্লুকোজ আমার অ্যাসাইক্লিক ভার্সানে যেমন এক্সিস্ট করে, সাইমালটেনিয়াসলি গ্লুকোজ আমার আস্তে আস্তে কোথায় যায়, অ্যাসাইক্লিক থেকে সাইক্লিকে কিন্তু আমার আস্তে আস্তে যায়, এটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। সাইক্লিক ভার্সানের মধ্যে আমার আবার কী কী হয়, দুখানা হয়। সাইক্লিক ভার্সানের মধ্যে একটা আমার ছিল হচ্ছে আলফা ফর্ম, যেটা ছিল আলফা ডি গ্লুকোপাইরানোস। আবার আমি এটাও দেখেছিলাম অ্যাসাইক্লিক হচ্ছে আমার কোন ভার্সানে যায়, অ্যাসাইক্লিক কিন্তু আস্তে আস্তে আমার আবার বিটা ভার্সানে যায়, বিটা ডি গ্লুকোপাইরানোস, তুই খাতার মধ্যে ছবি এঁকেছিলি। এবারে উল্টোটাও আমার সত্যি, তার মানে কি আবার আলফা ভাই ভেঙে আমার আস্তে আস্তে অ্যাসাইক্লিকও আসতে থাকে, তার মানে অ্যাসাইক্লিক আর আলফার মধ্যে এরকম একটা রিভার্সেবল ইকুইলিব্রিয়াম রয়েছে। আবার এটাও সত্যি ভাই বিটা আমার ভেঙে গিয়ে অ্যাসাইক্লিকে যেতে থাকে, এটাও আমার সত্যি, তার মানে বিটার অ্যাসাইক্লিকের মধ্যে আমার একটা ইকুইলিব্রিয়াম রয়েছে। তার মানে সাইক্লিক ভার্সান থেকে অ্যাসাইক্লিক ভার্সান, অ্যাসাইক্লিকের আলফা বিটা বেসিক্যালি কী হয় এটা বুঝতে পারছি, অ্যাসাইক্লিক থেকে আলফা এর মধ্যে ইকুইলিব্রিয়াম, অ্যাসাইক্লিক থেকে বিটা এর মধ্যে আমার ইকুইলিব্রিয়াম রয়েছে স্বাভাবিকভাবেই। আলফা থেকে বিটাতে কিন্তু আমার ডাইরেক্টলি কনভার্ট হতে পারে না, আমার কী হবে ভাই, আলফা থেকে অ্যাসাইক্লিক হয়ে বিটায় আসতে হবে, কারণ ওইচটা আমার কোথা দিয়ে অ্যাটাক করছে তার উপর ডিপেন্ড করবে। ওইচটা কার্বনিলের রেসপেক্টে অ্যাবভ দ্য বিলো অ্যাটাক করলো, তার রেসপেক্টে আমার ওইচটা 1 নম্বর কার্বনের ডান দিক বাদিক হতে পারে। তার মানে আলফা থেকে বিটাতে কিন্তু আমার ডাইরেক্ট কনভার্সন হবে না, হবে থ্রু অ্যাসাইক্লিক। এইবারে তোর আমার কাছে গ্লুকোজের সলিউশন ছিল, গ্লুকোজের মধ্যে অ্যাসাইক্লিক ভার্সানে কটা কাইরাল কার্বন থাকে, গ্লুকোজের অ্যাসাইক্লিক ভার্সানে কটা কাইরাল কার্বন থাকে, 4টে কাইরাল কার্বন, আর সাইক্লিক ভার্সানে কটা কাইরাল কার্বন থাকে, 5টা কাইরাল কার্বন। তোর কি মনে হয় দুখানার অপটিক্যাল রোটেশনের ভ্যালু সেম হবে? অপটিক্যাল রোটেশন মানে কি ভাই, লাইটের ডাইরেকশন কত দিক দিয়ে চেঞ্জ করবে, দুখানা কি সেম হবে? সেম হবে না। কেন সেম হবে না? কারণ বুঝতেই পারছি একটায় 4খানা আছে, একটায় 5খানা আছে। আজ অবধি ভাই পৃথিবীতে এখনো অবধি এটা প্রেডিক্ট করা যায়নি যে কটা কাইরাল কার্বন থাকলে কত রোটেশন হবে, এইটা আজ অবধি প্রেডিক্ট করা যায়নি এখন অবধি। তুই যদি প্রেডিক্ট করতে পারিস তুই ইন ফিউচারে নোবেল প্রাইজ পাবি, ঠিক আছে। তার মানে ভাই কটা কাইরাল কার্বন থেকে কি হবে, উইচ ডান দিকে থাকলে কত ডিগ্রি রোটেশন হবে, এইটা আজ অবধি পৃথিবীতে প্রেডিক্ট করা যায়নি। এখন তার মানে ভাই অ্যাসাইক্লিক ভার্সানে 4খানা কাইরাল কার্বন ছিল, আমার অপটিক্যাল রোটেশন দেবে। তুই ভাব আলফাতে গিয়ে অপটিক্যাল রোটেশনের ভ্যালু চেঞ্জ হবে, কারণ ভাই আলফার মধ্যে 5খানা কাইরাল কার্বন আছে। তোর কি মনে হয় আলফার বিটাতে অপটিক্যাল রোটেশনের ভ্যালু সেম হবে? সেম হবে না। তার কারণ কি, আলফার বিটাতে দেখ আমার ওই 1 নম্বর কার্বনে অ্যানোমেরিক কার্বনে উইচের পজিশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, উইচের পজিশন চেঞ্জ হয়ে গেলে আমাদের অপটিক্যাল রোটেশনের ভ্যালুও চেঞ্জ হবে। কত ভ্যালু চেঞ্জ হবে সেটা প্রেডিক্ট করা কোনোদিনও যায় না, সেগুলো এখন অবধি টিল ডেট ওটা এক্সপেরিমেন্টাল আছে, ওটাকে এখন অবধি প্রেডিক্ট করা যায়নি আগে থেকে। তার মানে আমার কী হলো, দেখ এটা বুঝতে পারছি অ্যাসাইক্লিক ভার্সান আলফা বিটা সবার অপটিক্যাল রোটেশনের ভ্যালু আলাদা। এইবারে ধর তোর কাছে একটা জাস্ট তুই গ্লুকোজকে রেখেছিস, অ্যাকোয়াস সলিউশন দিয়ে স্টার্ট করেছিস খেলা। তুই যখন অ্যাকোয়াস সলিউশনকে নিয়ে যা স্টার্ট করেছিস, তার মানে ধর তোর কাছে যখন টাইম আছে 0, t=0, তখন আমার কী হয়েছে, গ্লুকোজ ম্যাক্সিমাম পার্ট আমার অ্যাসাইক্লিক ভার্সানেই আছে। তাহলে তখন তুই অপটিক্যাল রোটেশনের ভ্যালু কার জন্য দেখতে পাবি হচ্ছে আমার অ্যাসাইক্লিক ভার্সানটার জন্য। এইবারে আমার কী হলো, আস্তে আস্তে গ্লুকোজ চলে যাচ্ছে আলফা ফর্মে।
তার মানে কি হলো বলতো ভাই, এটা আমি দেখতে পাচ্ছি অপটিক্যাল রোটেশনের ভ্যালু মিডিয়ামের চেঞ্জ হতে থাকবে, কারণ আমার অ্যাসাইক্লিক থেকে হচ্ছে আলফা ফর্ম, অ্যাসাইক্লিক থেকে হচ্ছে বিটা ফর্ম। তাহলে পুরো ভ্যালুটা আমি দেখতে পাবো কি বলতো, চেঞ্জ হতে থাকছে, ফ্লাকচুয়েট করছে ভ্যালুটা, করতে করতে যখন আমার যে মুহূর্তে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে যাবে, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার পর আমি কি দেখবো, পুরো ভ্যালু ফিক্সড হয়ে গেছে। তার কারণ কি, ইকুইলিব্রিয়ামে আমার কি হয় ভাই, প্রত্যেকের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে যায়। ইকুইলিব্রিয়ামে ক্লাস 11-এ পড়েছিলাম, প্রত্যেকের কনসেন্ট্রেশন ফিক্সড। তখন আমি কি দেখবো, অপটিক্যাল রোটেশনের ভ্যালুটা তখন আমার ফিক্সড হয়ে যাবে স্বাভাবিকভাবেই। ওই যে ভাই অপটিক্যাল রোটেশনের ভ্যালু ফিক্সড হয়ে গেল, ইনিশিয়ালি আমার ভ্যালু ছিল একটা, আর ভাই উইথ টাইম অপটিক্যাল রোটেশনের ভ্যালু চেঞ্জ হতে থাকলো, এই ঘটনাটাকে আমার কি বলে, মিউটা রোটেশন। ঠিক আছে, তাহলে মিউটা রোটেশন মানে কি, চেঞ্জ অফ অপটিক্যাল রোটেশন উইথ টাইম। সিম্পল আমি এই ল্যাঙ্গুয়েজে লিখে রাখলাম, সংজ্ঞা আসলে আমি বই থেকে লিখবো, আমি কনসেপচুয়াল ওয়ার্ডটা লিখে রাখলাম। মিউটা রোটেশন মানে কি হলো, চেঞ্জ অফ অপটিক্যাল রোটেশন উইথ টাইম। এইটুকু ইংলিশ বোঝার মতন ক্ষমতা আমার আছে, ওই জন্য আমি ইংলিশেই লিখলাম এই কথাটা, চেঞ্জ অফ অপটিক্যাল রোটেশন উইথ টাইম। তাহলে এটা আমার কি ভাই, মিউটা রোটেশন, চেঞ্জ অফ অপটিক্যাল রোটেশন উইথ টাইম, এটা হচ্ছে আমার মিউটা রোটেশন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এটা হচ্ছে কার গল্প গেলে, এটা হলো মিউটা রোটেশনের গল্প। তাহলে গ্লুকোজের মিউটা রোটেশন হয়, অন্যান্য সব মনোস্যাকারাইডের আমি মিউটা রোটেশন উইথ টাইম দেখতে পাবো। এই এত কিছু রোটেট হওয়ার পরে আলটিমেটলি গ্লুকোজের যে ভ্যালুটা আমি দেখতে পাই সেটা হচ্ছে কত, +52.7 ডিগ্রি। গ্লুকোজের যে আলটিমেট ভ্যালুটা দেখতে পাই সেটা আমি কত, +52.7 ডিগ্রি। তার মানে এটা কিন্তু শুধুমাত্র অ্যাসাইক্লিক ফর্মের নয়, এটা হচ্ছে ভাই এর মধ্যে আমার অ্যাসাইক্লিক ফর্মও আছে, সাইক্লিক ফর্ম আছে, সবাই মিলেমিশে আমার এই ভ্যালুটা দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার গ্লুকোজের ভ্যালু। এই ভ্যালুটা আমার লাগবে পরের কনসেপ্টটার জন্য, পরের কনসেপ্টটা খাতার মধ্যে হেডিং দে, লেখ, ইংলিশে লিখবি ইনভার্সন অফ কেন সুগার। ইনভার্সন স্পেলিং হচ্ছে INVERSION, ইনভার্সন অফ স্পেলিং তো জানিস, কেন হচ্ছে CANE, কেন, সুগার হচ্ছে SUGAR, ইনভার্সন অফ কেন সুগার, ইনভার্সন অফ কেন সুগার। বাংলাটা লিখবি ইক্ষু শর্করার অপবর্তন, ইক্ষু শর্করার অপবর্তন, ইক্ষু শর্করার অপবর্তন, ইক্ষু শর্করার অপবর্তন। কেন সুগার মানে কি, বেসিক্যালি আখ। তাহলে আমি কি দেখবো, ইনভার্সন অফ কেন সুগার। আখের মধ্যে আমার কে থাকে, মেনলি আখের মধ্যে থাকে হচ্ছে আমার সুক্রোজ। এইমাত্র আমি লিখেছিলাম ভাই, সুক্রোজের H3O+ করলে আমি কি পেয়েছিলাম বল, নামগুলো কি কি ছিল, সুক্রোজের H3O+ করলে নামগুলো কি কি পেয়েছিলাম, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এক্স্যাক্টলি, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এখন ভালো করে দেখতে থাকবো ঠান্ডা মাথায়। তাহলে আমি একই কাজ শুরু করলাম, এইবারও আমি অপটিক্যাল রোটেশন নিয়ে খেলবো। কার অপটিক্যাল রোটেশন নিয়ে খেলবো, ধর আমার কাছে ধর মিডিয়ামের মধ্যে সুক্রোজ আছে, সুক্রোজের ধর অ্যাকোয়াস সলিউশন আমি বানিয়েছি, অ্যাসিডিক সলিউশন। যখন আমার টাইম জিরো, সেই একই গল্প, যখন আমি যা স্টার্ট করলাম, যখন আমি যা স্টার্ট করেছি, সুক্রোজের মধ্যে কটা অপটিক্যাল সেন্টার আছে, অনেকগুলো আছে। আমি তো সুক্রোজের স্ট্রাকচার রাখলাম, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজের দেখ দুখানা সাইক্লিক স্ট্রাকচারকে আমি কম্বাইন করে দিলাম, প্রচুর ওর মধ্যে অপটিক্যাল সেন্টার আছে, মানে কি কাইরাল কার্বন প্রচুর আছে স্বাভাবিকভাবেই। যখন আমার ধর T=0, তখন আমি অপটিক্যাল রোটেশন কার জন্য দেখবো, শুধুমাত্র সুক্রোজের জন্যই দেখবো। তাহলে সুক্রোজের অপটিক্যাল রোটেশনের ভ্যালু কত হয়, ভ্যালু এক্স্যাক্টলি তোর লাগবে না আপাতত, শুধু দেখ ওটা হচ্ছে প্লাস হয়। তাহলে সুক্রোজের আমার অপটিক্যাল রোটেশনের ভ্যালু হচ্ছে আমার প্লাস। তাহলে যখন টাইম জিরো, আদ্র বিশ্লেষণ যখন স্টার্ট হয়নি, তখন আমার কত ভাই, আমি দেখবো হচ্ছে সুক্রোজের জন্য। এইবারে উইথ টাইম আমার সুক্রোজ ভাঙছে, ভেঙে আমার কি বানাচ্ছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে বল, সুক্রোজের অ্যামাউন্ট কমতে থাকছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজের অ্যামাউন্ট বাড়তে থাকছে। তাহলে তুই বল অপটিক্যাল রোটেশন ভ্যালু এবার আমি কার জন্য দেখবো, সুক্রোজের ভ্যালু তো কমছে, আর গ্লুকোজের ভ্যালু আর ফ্রুক্টোজের ভ্যালু বাড়ছে। গ্লুকোজের ভ্যালু কত হয়, +52 এর কাছাকাছি, মানে 52.7, আমি এক্সাক্ট ভ্যালু নিচ্ছি না। আর ফ্রুক্টোজের ভ্যালু হচ্ছে -92 এর কাছাকাছি। তাহলে তুই বল, যখন আমার ধর হাইড্রোলাইসিস কমপ্লিট হয়ে যাবে, তখন আমি অপটিক্যাল রোটেশন কার জন্য দেখবো, এই মিক্সচারটার জন্য দেখবো। এই মিক্সচারটার জন্য আমি আলটিমেট রোটেশন কি দেখবো, প্লাস না মাইনাস, দেখবো হচ্ছে আমি মাইনাস। তার মানে আমার কি হলো বলতো ভাই, অপটিক্যাল রোটেশনের ভ্যালু ইনিশিয়ালি ছিল প্লাস, যখন আমার হাইড্রোলাইসিস কমপ্লিট হয়ে গেল, আমি দেখবো রোটেশনের ভ্যালু হয়ে গেল মাইনাস। এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আমার বলে ইনভার্সন। তাহলে অপটিক্যাল রোটেশনের উল্টো হয়ে গেল, এটাকে বলে ইনভার্সন অফ কেন সুগার। পরীক্ষাতে কোশ্চেন আসবে মিউটা রোটেশনের সংজ্ঞা আর ইক্ষু শর্করার অপবর্তন বলতে কি বোঝো, দুখানে আমি বই থেকে কিছুক্ষণ পরে মার্ক করছি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার মিউটা রোটেশন, এই হচ্ছে আমার ইক্ষু শর্করার অপবর্তন। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই ছিল হচ্ছে আমার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইডের পার্ট, কার্বোহাইড্রেট কেমিস্ট্রির পার্ট। কার্বোহাইড্রেটের পরে এবারে চলে যাবো হচ্ছে খাতার মধ্যে হেডিং দিবি পরের পার্ট। এগুলো তুই বায়োলজিতে পড়েছিস, কিন্তু বায়োলজিতে তুই অন্য অ্যাসপেক্টে পড়েছিস। এখন আমি পড়বো হচ্ছে কেমিক্যাল অ্যাসপেক্টে। খাতার মধ্যে হেডিং দিয়ে লেখ প্রোটিন। প্রোটিন 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 মানে কি, বেসিক্যালি প্রোটিন মানে হচ্ছে আমার ভাই একটা পলিমার। পলিমার অলরেডি আমার চ্যাপ্টার এখানে মার্ক করা হয়ে গেছে, তোর বাড়িতে পড়াও হয়ে গেছে। পলিমার আমার কী হয় ভাই, বেসিক্যালি পলিমারের মধ্যে প্রচুর জিনিসপত্র আছে। যারা যারা বাড়িতে পড়ছিস তারা বুঝতে পারছিস, আর যারা যারা পড়ছিস না তারা বুঝতেও হবে না, কারণ ক্লাস 12 স্টুডেন্ট তারা নয় এখন। যারা যারা পড়ছে না তারা এখন ক্লাস 12 স্টুডেন্ট নয়, তারা ক্লাস 9 স্টুডেন্ট।
তারা ভাবছে যে অ্যাকচুয়ালি ক্লাস 12-এর পরীক্ষা তো ও ঠিক ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, জানুয়ারি মাসে স্টার্ট করলে হয়ে যাবে। সে যদি নিজেদের ক্লাস 12-এর স্টুডেন্ট হতো ঠিক দেখতেই বাড়িতে পড়াশোনা করতো। তাহলে ভাই পলিমার হচ্ছে আমার কি বেসিক্যালি মনোমারের সামেশন, মনোমারগুলো যুক্ত থেকে আমার পলিমার ফর্ম করে। সিমিলার হইতে প্রোটিনও হচ্ছে আমার একটা পলিমার। কার পলিমার? প্রোটিন হচ্ছে আমার যে ইউনিটটা বারবার যুক্ত থাকে সেই ইউনিটটাকে বলে হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন হচ্ছে কি আমার অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে তার মানে আমার কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে তার মানে আমার কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে আমার তার মানে কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের বানান তুই এমনি বাংলায় লেখ, ইংলিশটা আমি বলে দিচ্ছি। ইংলিশ হচ্ছে আমার কি অ্যামাইনো অ্যাসিড। এবার আমাকে দেখতে হবে ভাই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। তাহলে প্রোটিনও আমার কি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। দেখ অ্যামাইনো অ্যাসিড কাদের বলে, তাহলে এবার খাতার মধ্যে হেডিং দে অ্যামাইনো অ্যাসিড। খাতার মধ্যে এবার হেডিং দে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, যা ইচ্ছা বলতে পারিস। অ্যামাইনোই তোর বইতের মধ্যে লেখা আছে, অজফল আকার ময় আকার হর্ষই দন্তন্নয় আকার অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মানে কি ঠান্ডা মাথায় দেখতে থাক। অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে যার মধ্যে ভালো করে দেখবি এই ইউনিটটা থাকবে। কোন ইউনিট? দেখ নামের মধ্যেই অ্যামাইনো অ্যাসিড আছে, তার মানে নামের মধ্যে কোন কোন ইউনিট আছে বলতো? অ্যামিন প্লাস অ্যাসিড। অ্যাসিড মানে কোন অ্যাসিড? অবভিয়াসলি তুই অর্গ্যানিক চ্যাপ্টার পড়ছিস, তার মানে কার্বক্সিলিক অ্যাসিডই আছে। দেখ যে মলিকুলের মধ্যে বেসিক্যালি আমার এই ইউনিটটা থাকে একই কার্বনের সাথে COOH লেগে আছে, আবার ওই কার্বনের সাথে NH2ও লেগে আছে, সেটা হচ্ছে আমার বেসিক্যালি কি অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, একই কার্বনের সাথে আমার কে লেগে আছে? NH2ও লেগে আছে, NH2 মানে আমার অ্যামিন, আবার COOH লেগে আছে, সে হচ্ছে আমার বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড নয় অ্যামাইনো অ্যাসিড। একই কার্বনের সাথে NH2 লেগে আছে, আবার COOH লেগে আছে, সে হচ্ছে আমার কি বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড। এইবারে দেখ অ্যামাইনো অ্যাসিড বুঝতেই পারছি, তার মানে পৃথিবীতে সিম্পলেস্ট পসিবল অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কি? পৃথিবীতে সিম্পলেস্ট পসিবল অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে আমার কী হবে বল? তাহলে দুখানা হাইড্রোজেন লেগে যাবে এই মলিকুলটা। ফর্মুলা কী হলো তাহলে? CH2 NH2 COOH। এই মলিকুলটার নাম কি আমার তো লাগবে, মুখস্থ করে ফেলতে হবে একদম। ক্লাস 12-এর স্টুডেন্ট, অনেক কিছুই পড়তে হবে, বুঝতেই পারছিস। এই মলিকুলের নাম হচ্ছে গ্লাইসিন। আমি ইংলিশেও লিখবো GLYCINE, গ্লাইসিন। ইংলিশ বাংলা দুখানাই তুই খাতার মধ্যে লিখবি গ্লাইসিন, GLYCIN। আমার ইংলিশটা লাগবে, কারণ তোর পরীক্ষাতে ইংলিশ নাম দিয়ে কোশ্চেন আসবে। গ্লাইসিন, ঠিক আছে, গ্লাইসিন। CH2 NH2 COOH, এটা হচ্ছে আমার গ্লাইসিন। বল এর পরের মলিকুলটা স্ট্রাকচার কী হবে? কী হতে পারে এর পরের মলিকুলটা স্ট্রাকচার? একটা CH3 লাগবে সিম্পলি। তাহলে চল পরের মলিকুলের স্ট্রাকচার আমি আঁকছি। CH3 CHNH2 COOH, CH3 CHNH2 COOH। এই মলিকুলটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালানিন। অ্যালানিন, ALANINE, অ্যালানিন। বাংলা তুই লিখবি ভাই অজফল আকার লয় আকার দন্তন্য দন্তন্য, ওটা বাংলার স্পেলিং নাম্বার কিছু বলা নেই। ঠিক আছে, CH3 CHNH2 COOH, এটা হচ্ছে আমার কাজ স্ট্রাকচার, অ্যালানিনের স্ট্রাকচার। তাহলে গ্লাইসিনের স্ট্রাকচার তোর প্র্যাকটিস হয়ে গেল, অ্যালানিনের স্ট্রাকচার তোর প্র্যাকটিস হয়ে গেল। CH3 CHNH2 COOH, গ্লাইসিন, অ্যালানিন। পরের স্ট্রাকচার আরেকটাই আমি আঁকবো তোর বেসিক্যালি ন্যাচারালি অকারিং। নেচার বানিয়েছে হচ্ছে ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিড আছে হচ্ছে 20খানা। নেচার নিজে থেকেই বানিয়ে নিয়েছে 20খানা অ্যামাইনো অ্যাসিড আছে, ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিড। খুব ভালো কথা, বুঝতে পারছি না বোঝার মতন একটা কথা বলিনি। এইবারে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমার কীরকম হয় দেখবি, আগের দিন তোকে একটা কথা বলেছিলাম, ন্যাচারালি অকারিং কার্বোহাইড্রেটগুলো হয় হচ্ছে আমার ডি, ক্যাপিটাল ডি, আর ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিডগুলো হয় হচ্ছে আমার ক্যাপিটাল এল। তাহলে কী হলো? ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিডগুলো হয় হচ্ছে ক্যাপিটাল এল, ন্যাচারালি অকারিং কার্বোহাইড্রেটগুলো হয় হচ্ছে আমার ডি। ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে ক্যাপিটাল এল, আর ন্যাচারালি অকারিং কার্বোহাইড্রেটগুলো হচ্ছে আমার ডি। ন্যাচারালি অকারিং কার্বোহাইড্রেটগুলো হচ্ছে আমার ক্যাপিটাল ডি, আর ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে আমার ক্যাপিটাল এল। মানে নেচার নিজে থেকে যেগুলো বানিয়ে নিয়েছে সেখানে আমার কার্বোহাইড্রেটগুলো হচ্ছে ক্যাপিটাল ডি, আর নেচার নিজে থেকে বানিয়েছে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে আমার ক্যাপিটাল এল। এবারে এই যে 20খানা অ্যামাইনো অ্যাসিড আছে, তোর 20খানার নাম কিচ্ছু মনে রাখতে হবে না, 3-4টে মনে রাখতে হবে, সেটা তুই এখনই দেখছিস। এই দুখানা তো তোর আসবে, এই দুখানা থেকে কোশ্চেন আসে, বাকিগুলো তোর মনে রাখলে চলবে। আর একখানা আমি বলবো, পরেরটা হচ্ছে বেসিক্যালি আরেকটা আঁকছি, চল আঁকি। পরের স্ট্রাকচারটা হচ্ছে আমার এরকম, CH2SH CH2SH CHNH2 CHNH2 COOH, CH2SH CHNH2 COOH। এটা হচ্ছে আমি পরের অ্যামাইনো অ্যাসিডটা আঁকলাম। এটার নাম হচ্ছে আমি ইংলিশে লিখবো সিস্টেইন, CYSTINE, সিস্টেইন। বাংলা লিখতে পারি সেরকম সিস্টেইন, সিস্টেইন। এটা হচ্ছে আমার সিস্টেইন, CH2SH CHNH2 COOH, এটা হচ্ছে আমার সিস্টেইন মলিকুল, সিস্টেইন, CYSTINE, ঠিক আছে, সিস্টেইন, সিস্টেইন। সিস্টেইন আর সিস্টিন দুখানে কিন্তু আমার আলাদা জিনিস, সেটা হচ্ছে আমার সিস্টেইন।
সিস্টিনের স্ট্রাকচার তোর লাগবে না। সিস্টিনের স্ট্রাকচার কি হয় বেসিক্যালি, সিস্টিনের স্ট্রাকচার যেটা হয় হচ্ছে দুখানা সিস্টেইন আমার এসএস বন্ড ফর্মেশনের থ্রুতে জুড়ে যায়, সেটা হচ্ছে আমার কাজ স্ট্রাকচার, সেটা হচ্ছে আমার এইটা স্ট্রাকচার হয়ে যাবে সিস্টিন, যেটা তোর লাগবে না পরীক্ষাতে। সিস্টিন তোর লাগবে না, সিস্টিন তোর লাগবে না, সিস্টিন তোর লাগবে না, এটা হচ্ছে আমার সিস্টিনের স্ট্রাকচার। গল্পটা কীরকম, গল্পটা হচ্ছে এই যে লোকে হেয়ার স্ট্রেটনিং করে, হেয়ার স্ট্রেটনিংয়ে কী হয়, হেয়ার স্ট্রেটনিংয়ে যেটা হয় হচ্ছে তো চুলের মধ্যে আছে হচ্ছে সিস্টিন, এই সিস্টিনটাকে হিট দিয়ে ভেঙে দিয়ে আমার এসএইচে কনভার্ট করে দেওয়া হয়, যার ফলে তোর হেয়ার হচ্ছে আমার স্ট্রেট হয়ে গেল। এইবারে স্বাভাবিকভাবে উইথ টাইম আমার কী হবে, এই সিস্টেইনটা আবার ভাই আস্তে আস্তে এসএস বন্ড ফর্ম করবে, তার মানে আবার আস্তে আস্তে সিস্টিনে কনভার্ট হবে, তার মানে আবার আস্তে আস্তে চুল হচ্ছে আমার কার্লি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি হেয়ার স্ট্রেটনিংয়ের গল্প, সিস্টেইনের গল্প, সিস্টিনের গল্প। তো যাই হোক, এই কোশ্চেনটা কোথায় আসে, তোকে পরীক্ষাতে দেবে হচ্ছে একটা সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল আর ছবি আঁকতে। আমি কার ছবি আঁকবো, সিস্টেইন, সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিডের ছবি হচ্ছে আমার কি হলো, সিস্টেইন, CH2SH CHNH2 COOH। এবার আমি চলে যাই গ্লাইসিন আর অ্যালানিনের ছবি তো আমি এঁকেছি। ন্যাচারালি অকারিং যে 20খানা অ্যামাইনো অ্যাসিড আমার কাছে আছে, তার মধ্যে 10টা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা হচ্ছে আমার বায়োলজিক্যাল সিস্টেম নিজে থেকেই বানিয়ে নিতে পারে। তাহলে 20খানা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 10খানা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা বায়োলজিক্যাল সিস্টেম নিজে থেকেই বানিয়ে নিতে পারে, আর 10খানা আছে যেগুলো আমার বায়োলজিক্যাল সিস্টেম নিজে থেকে বানাতে পারে না। যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমার বায়োলজিক্যাল সিস্টেম নিজে থেকে বানিয়ে নিতে পারে, তুই স্বাভাবিকভাবে বুঝতে পারছিস সেগুলো আর তোর বাইরে থেকে নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার সিস্টেম ওটা বানিয়ে নিতে পারছে। ওই ধরনের অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমার সিস্টেম বানিয়ে নিতে পারে, বাইরে থেকে আর নেওয়ার দরকার নেই, সেগুলো আমাকে কী বলে, সেগুলোকে আমার বলেছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল মানে কি প্রয়োজনীয়তা, তুই জানিস ভালো করে, ইংলিশ তো এগুলো পড়েছিস। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়তা, নন এসেনশিয়াল মানে আমার দরকার নেই। তার মানে কি, আমার সিস্টেম যেগুলো বানিয়ে নিতে পারে, বাইরে থেকে সাপ্লাই করতে হয় না, সেগুলোকে আমার কি বলে, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। মানে কি, এগুলো তোকে জিজ্ঞেস করবে পরীক্ষাতে, সংজ্ঞা দাও নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, বোঝা গেল, যেগুলো আমার বাইরে থেকে লাগবে না, নিজেই বানিয়ে নিতে পারছে সিস্টেম, সেটা হচ্ছে আমার নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সংজ্ঞা আমি বই থেকে মার্ক করবো উইথ উদাহরণ, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড, তাহলে আমার কী হবে, বাকি যে 10খানা আছে যেগুলো আমার বায়োলজিক্যাল সিস্টেম বানাতে পারে না, আমাকে বাইরে থেকে নিতে হবে, সেগুলো আমাকে তাহলে কী বলবে, সেগুলোকে বলবে হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে ভাই তোকে ওটা কি বলে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে কি, নামের মধ্যেই বুঝতে পারছি, কমন সেন্স বলে একটা জিনিস আছে আমাদের, সেটা আমি অ্যাপ্লাই করবো। এসেনশিয়াল তাহলে আমার কি, বাইরে থেকে দরকার, সিস্টেম বানাতে পারছে না, সিম্পল কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে এসেনশিয়াল আর নন এসেনশিয়ালের মধ্যে ডিফারেন্সটা আমি বুঝতে পারলাম, উদাহরণ দিয়ে আমি বই থেকে কিছুক্ষণের মধ্যে মার্ক করছি। এইবারে খাতার মধ্যে হেডিং দিবি